আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা। রাজকীয়তা ও আভিজাত্যের আরেক নাম এই আহসান মঞ্জিল। সবুজ গালিচায় ঘেরা নবাবদের এই অসাধারণ প্রাসাদের অবস্থান বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর এলাকায়। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আহসান মঞ্জিলের গেটের সামনে। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আহসান মঞ্জিলের সকল সৌন্দর্য এবং আহসান মঞ্জিলকে ঘিরে নবাবদের সকল ইতিহাস। প্রিয় দর্শক, তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়েই ভিতরে যাওয়া যাক। আহসান মঞ্জিলে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। চাইলে আপনি অনলাইন থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। টিকিট মূল্য প্রাপ্ত বয়স্ক দর্শনার্থীদের জন্য 40 টাকা, 3 বছর থেকে 12 বছরের শিশুদের জন্য 20 টাকা, সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 300 টাকা এবং অন্য বিদেশি দর্শনার্থীদের জন্য 500 টাকা। আহসান মঞ্জিল পরিদর্শন করতে পারবেন সপ্তাহে শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এবং শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার, তবে সরকারি ছুটির দিন আহসান মঞ্জিল বন্ধ থাকে। প্রিয় দর্শক, এর এই গেট থেকে ভিতরে প্রবেশ করার জন্য আমাদের একটি টিকিট সংগ্রহ করতে হয়েছে এবং এই টিকিটের মূল্য জনপ্রতি নিয়েছে 40 টাকা করে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি যদি কোনো ব্যাগ বা কোনো লাগেজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এইখানে জমা রাখতে পারেন এবং আপনাকে এই জমা রাখার ক্ষেত্রে এই যে আপনাকে একটা টোকেন দেওয়া হবে, এই টোকেনটা আপনি আবার যখন তাদেরকে জমা দেবেন তখন আপনাদের ব্যাগগুলো তারা ফেরত দিবে। আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে আছে ঢাকার 100 বছরের পুরনো ইতিহাস। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় এই আহসান মঞ্জিলকে। নবাব পরিবারে বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামের একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নওয়াব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। প্রিয় দর্শক, এই আহসান মঞ্জিলের উপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটি মোটামুটি ভূমিকম্পের কারণে দুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। একবার হয়েছে 1888 সালের 7 এপ্রিল এবং পরবর্তীতে হয়েছে 1897 সালের 12 জুন। আহসান মঞ্জিলের রাজকীয়তা বা এর আভিজাত্য কখনো ফোনে বা ক্যামেরায় ছবি ক্যাপচার করে বা ভিডিও ধারণ করে এর সৌন্দর্য দেখানো সম্ভব না। আহসান মঞ্জিলের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই নান্দনিক এই প্রাসাদে আসতে হবে। আপনাকে রংমহলে প্রবেশ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই রংমহলের সামন সাইড এবং এইখান থেকে এই রাস্তা ধরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে ভিতরে এন্ট্রি করতে হবে, ভিতরে ঢুকতে হবে এবং ভিতরে থেকে এই সামনে থেকে আপনাকে বের হয়ে তারপর আপনাকে যেতে হবে হচ্ছে আন্দারমহলে। আহসান মঞ্জিলের নিচতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার, পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেন্টিং প্রদর্শিত করা হয়েছে। এছাড়া এই কক্ষটিতে রয়েছে তারজালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল। প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্য এখানে তুলে ধরা হয়েছে। এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য, বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত করা হয়েছে। এছাড়াও এই প্রাসাদে ব্যবহৃত কাঠগ্লাসের ঝাড়বাতি ও তৈজসপত্রের নমুনাও রয়েছে।
এটা হচ্ছে নবাবদের প্রাসাদ ডাইনিং রুম বা নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ। লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত 1904 সালের ফিজিত কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান ও লাইট ফিটিংসগুলো মূলানুরূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ ও চীনামাটির তৈজসপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলের প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। আহসান মঞ্জিল প্রাসাদের উপর দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই গোলঘর কক্ষের উপরই নির্মিত। দক্ষিণ পোর্চের নিচ থেকে বারান্দা পেরিয়ে এই গোলঘর কক্ষ দিয়ে দোতলায় ওঠানামার জন্য নির্মিত বৃহৎ কাঠের সিঁড়িতে যাওয়া যায়। হাতির মাথার কঙ্কাল সহ এ কক্ষে প্রদর্শিত ঢাল ও তরবারি, অলঙ্কৃত কাঠের বেড়া ইত্যাদি আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। রংমহলে প্রবেশের মাত্রই চোখে পড়বে এই প্রধান সিঁড়িঘর। বাংলার স্থাপত্য এরূপ বৈশিষ্ট্যমণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না। 1904 সালে গৃহীত আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটি সংস্কার সাধন ও মূলানুরূপে নিদর্শন দিয়েই সজ্জিত করা হয়েছে। এখানে প্রদর্শিত বর্ষা, বল্লম, ঢাল, তরোয়ার এগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত। নবাব আহসানুল্লাহর কন্যা নবাবজাদি আক্তার বানু বেগম স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। আহসান মঞ্জিলে উক্ত হাসপাতালের ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি ও খাতাপত্র এখানে পাওয়া যায়, যার কিছু এই কক্ষে প্রদর্শন করা হয়েছে। 1904 সালের তোলা আলোকচিত্র অনুযায়ী এই বিলিয়ার্ড কক্ষটি সাজানো হয়েছে। আউটডোর খেলার পাশাপাশি ঢাকার নবাবরা ইনডোর খেলায়ও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন, প্রাসাদের অভ্যন্তরে এই কক্ষটি তার উদাহরণ। এটি হচ্ছে সিন্দুক কক্ষ। নবাবদের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সংহতি রেখেই সাজানো হয়েছে। কক্ষটিতে বড় বড় লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নবাবদের আমলের নিদর্শন। ঢাকার নবাব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই কক্ষে পরিদর্শন করা হয়েছে এবং তাদের ছবি প্রদর্শনের পাশাপাশি তাদের সংক্ষিপ্ত জীবনী এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই কক্ষে ঢাকার আদিপুরুষ থেকে সম্প্রতিকাল পর্যন্ত বংশধরের বিভিন্ন শাখা প্রশাখা দেখিয়ে একটি বংশতালিকা প্রদর্শিত হয়েছে। নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের প্রতি বিশেষ সম্মান দেখানোর উদ্দেশ্যে কক্ষটি সলিমুল্লাহ স্মরণে হিসেবে সাজানো হয়েছে। নবাব সলিমুল্লাহর ছোটবেলা থেকে বিভিন্ন সময়ের আলোকচিত্র ও তথ্যাদি দ্বারা এই কক্ষটি সাজানো হয়েছে। এছাড়াও নবাব সলিমুল্লাহ ও নবাবদের ব্যক্তিগত ও অফিসিয়াল ব্যবহার্য দ্রব্যাদি এখানে প্রদর্শন করা হয়েছে। এটি হচ্ছে লাইব্রেরি কক্ষ। এই কক্ষটি নবাবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি। 1904 সালের আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। নবাবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস ও ক্রিয়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ এখানে রয়েছে।
ওয়ার্ড রুম। এই কক্ষটি হচ্ছে ঢাকার নবাবদের তাস খেলার কক্ষ, যা 1904 সালের তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে। এ কক্ষে বসেই তখন নবাবরা তাস খেলত। নবাবদের কর্তৃক ঢাকায় পানীয় জল সরবরাহ বিষয়ক নির্দেশন ও তথ্য দিয়ে এই কক্ষটি সাজানো হয়েছে। নবাবদের ব্যবস্থা গ্রহণের পূর্বে ঢাকায় ফিল্টার করা পানীয় জলের ব্যবহারের কোনো সুযোগ ছিল না। নবাব আব্দুল গনি প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয়ে ঢাকা শহরে ফিল্টার পানির কল স্থাপন করেন। পানীয় জলের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকারের নিদর্শন দিয়ে এই কক্ষটি সাজানো হয়েছে। বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এ প্রাসাদে এস্টেট রুম বা বিশ্রামের কক্ষ নির্দিষ্ট থাকত। সেই আসবাবপত্রগুলো দিয়েই আলোকচিত্রের সাহায্যে এই কক্ষটি সাজানো হয়েছে। আহসান মঞ্জিলে আগত নবাবদের বিশেষ অতিথিবৃন্দকে এখানে অভ্যর্থনা জানানো হতো। প্রাসাদ ড্রয়িং রুমটি 1904 সালের আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে। এই রুমের কাঠগ্লাস ও ঝাড়বাতিগুলো নবাবদের আমলের নিদর্শন। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এমতো অবস্থায় 1974 সালে ঢাকার নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রি করার পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়। কিন্তু আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালের 2 নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার, সৌন্দর্যবর্ধন, জাদুঘরে রূপান্তর বাস্তবায়নের কাজ আরম্ভ হয় 1986 সালে এবং 1992 সালের 20 নভেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেন।